যারা কিনা পাথর কেটে সেটাকে শান দিয়ে অস্ত্র তৈরি করত এবং সেই অস্ত্র দিয়ে শিকার এবং যুদ্ধের কাজে ব্যবহার করত। ইংরেজদের সাথে ১৯বিংশ শতাব্দীতে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। ইংরেজরা আদিবাসীদের থেকে জঙ্গলের কিছু কিছু জমি ভাড়া নিয়ে সেখানে নগর গড়ে তুলতে শুরু করে। জাহাজটাকে বাঁচাতে গিয়ে জাহাজের ওপরের পালের খুঁটি ভেঙে পড়ায় জাহাজের একজন প্রাণ হারায়। জাহাজে ক্রমাগত জল ঢুকছে। এরই মধ্যে থমাস মুন্ডো নামের এই লোকটাকে দেখা যায়। জাহাজে সবাই, বিশেষ করে জাহাজের দায়িত্বে থাকা এই লোকটার নাম কেজলি, তারা সবাই মিলে মুন্ডোকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কেন? কারণ কিছু ইংরেজ মিলে মাওরি আদিবাসীদের এক নেতা, যার নাম মায়ানুই, তার কাছ থেকে একটা জমি ভাড়া নিয়েছে। সেখানে এপওয়ার্থ নামে একটা ইংরেজদের নগর গড়ে তোলার চেষ্টা করছে তারা। মুন্ডোকে সেই নগরের গির্জার দায়িত্ব সামলানোর জন্য নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ মুন্ডো একজন খ্রিস্টান পাদ্রী এবং এই জন্য যে কোনো বিপদ থেকে মুন্ডোকে রক্ষা করে কোনো রকমে এপওয়ার্থ অবধি পৌঁছে দিতে হবে তাদেরকে। মুন্ডো জাহাজের এই বিপদ দেখে কেমন যেন ঘাবড়ে যায়। ঝড়ে কিন্তু তাদের জাহাজটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটাকে কোনো রকমে এগিয়ে নিয়ে তারা দূরে একটা দ্বীপ দেখে। সেই দ্বীপটাতে এসে থামে যাতে তারা কিছু খাবার দাবার এবং জাহাজের যে অংশটা ঝড়ে ভেঙে পড়েছিল সেটা সারানোর বন্দোবস্ত করতে পারে। তবে লোকমুখে শোনা যায় এই দ্বীপটা নাকি ভয়ানক। এই দ্বীপের আনাচে কানাচে মাওরি আদিবাসীরা বসবাস করে। এই মাওরি আদিবাসীদের সাথে কেজলি মানে এই লোকটার জিনিসপত্র বেচাকেনা চলত। আদিবাসীরা কেজলিকে ভরসা করত। এমনকি কেজলির উপর ভরসা করে মাওরি আদিবাসীদের এক নেতা, যার নাম আকাটারেওয়া, সে তার ছেলে উনুককে জাহাজ চালানো এবং শহরের মানুষের আদব কারারাতের এত ধকলের পর এক জায়গায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে বেশ কিছু মানুষের আর্তনাদ শুনতে পায়। মুন্ডো ছুটে যায় সেখানে, কিন্তু সে গিয়ে দেখে আকাটারেওয়া, উনুক এবং তার দলের বেশ কিছু লোক মাওরি আদিবাসী দলেরই কিছু মানুষকে ধরে ধরে তাদের গলা কেটে মেরে ফেলছে। মুন্ডো কিছুই বুঝতে পারে না, এরা সবাই তো মাওরি আদিবাসী, তাহলে নিজেদের দলের মধ্যে এত মারামারি, এত কাটাকাটি কিসের? আসলে মাওরি আদিবাসীদের মধ্যেও আবার কতগুলো ভাগ ছিল। আকাটারেওয়া যেই গোষ্ঠীর নেতা ছিল, সেই গোষ্ঠীর নেতারা কথায় কথায় গলা কেটে দিত, অত্যাচার করত নিজের দলের মানুষের ওপরই। মুন্ডো যেহেতু একজন খ্রিস্টান পাদ্রী ছিল এবং ধর্মীয় মানুষ ছিল, সে আকাটারেওয়াকে বলে, এইভাবে কেন মানুষ মারছেন? দয়া করে এইসব নৃশংস অত্যাচার করবেন না। আকাটারেওয়া কেমন একটা ক্রূরভাবে বলে, এদেরকে যদি আমি না মারি তাহলে এদের জমিটা দখল করব কি করে? নিজের প্রাণ বাঁচাতে চাইলে চলে যায় এখান থেকে। মুন্ডো আবারও হাত জোর করে নিরীহ লোকগুলোকে ছেড়ে দিতে অনুরোধ করলে আকাটারেওয়া বলে, আদিবাসীদের মধ্যে একটা নিয়ম আছে, কিছু দিবি তো কিছু পাবি। এক কাজ কর, তোর খাদক আদিবাসী। মুন্ডো ওই মাওরি মেয়েটাকে খানিকটা জোর করে নিজের সাথে নিয়ে কেজলির জাহাজে তাড়াতাড়ি উঠে পড়ে এবং তারা সমুদ্রে আরও কিছুক্ষণ যাত্রা করার পর শেষ পর্যন্ত এপওয়ার্থের সেই নগরে এসে পৌঁছায়। তবে মুন্ডো যেহেতু এখানকার গির্জার প্রধান এবং সে নিজের সাথে একজন আদিবাসী মেয়েকে ধরে নিয়ে এসেছে, এটা তেমন একটা ভালো চোখে দেখে না সেখানকার কেউই। সেখানে আনার পর আদিবাসী মেয়েটার শরীর প্রচণ্ড খারাপ করতে থাকে। একেই তো পরিবার হারানোর বেদনা, তার মধ্যে আকাটারেওয়ার লোকেদের সঙ্গে ধস্তাধস্তিতে তার পাঁজরে একটা গভীর ক্ষত হয়ে যায় এবং দেখা যায় সে কাঁদতে কাঁদতে একটা ধারালো বস্তু দিয়ে নিজের বুকে নিজে চিরতে থাকে। আসলে মাওরি আদিবাসীদের মতে প্রিয়জন হারালে তাদেরকে এইভাবেই দুঃখ প্রকাশ করতে হয়, নিজেদের বুক চিরে। মেয়েটার শরীর আরও খারাপ হয়, কাঁপুনি দিয়ে জ্বরও আসে। তখন এপওয়ার্থের এক ডাক্তারের কাছে সাহায্য চাইলে ডাক্তার পরিষ্কার বলে দেয় যে কোনো ইংরেজ এবং সেখানকার আবহাওয়া পরিবেশও প্রচণ্ড ভালো এবং এই মাওরি আদিবাসী দলের বেশিরভাগ লোকই বোকা শোকা এবং হিংস্র প্রজাতির। তাই সহজে তাদের মধ্যে যুদ্ধ এবং দ্বন্দ্ব যদি লাগিয়ে দিতে পারা যায় তাহলে তারা নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে আর ইংরেজরা তাদের সব জায়গা জমি দখল করে নেবে। এবং এটাই সেই কারণ যেটা মুভির প্রথমে বলছিলাম, যে ইংরেজরা আদিবাসীদেরকে বিভিন্ন আধুনিক অস্ত্র সাপ্লাই করত। মাওরিরা ভাবত ইংরেজরা তাদেরকে আধুনিক করে তুলছে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে, কিন্তু ইংরেজদের অভিসন্ধি ছিল আলাদা। তারা চাইতো এই অস্ত্রশস্ত্র নিয়ে তারা নিজেদের মধ্যে লড়াই করুক এবং মারা যাক। তো যাই হোক, মুন্ডোকে দেখা যায় মিসেস শার্লেট হেগার্টি নামে একজনের খোঁজ পায় সে, যে কিনা গরিব দুঃখীদেরকে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে সুস্থ করে। এই শার্লেট আদিবাসী মেয়েটাকে দেখেই চিনতে পারে। জানা যায় এপওয়ার্থ নগরটা যে মাওরি নেতার থেকে ভাড়া নেওয়া হয়েছিল, সেই মাওরি নেতার নাম ছিল মায়ানুই। ওই মাওরি নেতা মায়ানুয়েরই মেয়ে হলো এই মেয়েটা। আদিবাসীদের একটা দল এপওয়ার্থ নগরে প্রবেশ করে। জানা যায় এই দলটা হলো মাওরি নেতা মায়ানুয়ের দল, যার কাছ থেকে এই জায়গাটা ইংরেজরা ভাড়া নিয়েছিল। মায়ানুই খবর পেয়েছে তার মেয়ে রাঙ্গিমাই এপওয়ার্থ শহরে আছে এবং তার মেয়ে, তার হাজবেন্ড সবাইকে আকাটারেওয়া মেরে ফেলেছে। সুতরাং আকাটারেওয়ার উপর বদলা নেওয়ার জন্য আকাটারেওয়ার কিছু লোককে পাকড়াও করে সে সেখানে নিয়ে আসে এবং
নিজের মেয়ে রাঙ্গিমাইয়ের সামনে তাদেরকে খুন করে আর কথা দেয় আকাটা রেয়াকেও খুব তাড়াতাড়ি ভুলের মাসুল দিতে হবে এবং সে তার মেয়ে রাঙ্গিমাইকে তার সাথে না নিয়ে গিয়ে মুন্ডোর কাছে রেখে যায় শহরের আদব কায়দা শেখার জন্য। সত্যি সত্যি রাঙ্গিমাই একটু একটু করে শার্লেট আর মুন্ডোর কাছ থেকে শহরের আদব কায়দা শিখতে শুরু করে এবং অন্যান্য আধুনিক জিনিস শিখতে শুরু করে। যদিও মাওরি আদিবাসীদের কাছ থেকে ইংরেজরা জমি নিয়ে বসতি স্থাপন করছিল, তবুও মাঝে মাঝে এরকম করে মাওরি আদিবাসীদের মধ্যে কারো না কারো লাশ পড়ে থাকতে দেখা যেত রাস্তায়। মধ্যেই আছে এই শহরটাও অন্যান্য শহরের মতো জঞ্জাল আর খারাপ মানুষে ভর্তি। যেমন আগে বলেছি, মুন্ডোর কিন্তু আসল অন্য একটা পরিচয় আছে যেটা সে লুকিয়ে রেখেছে সবার থেকে। তো যাই হোক, মুন্ডো মনে মনে ঠিক করে নেয় এই নৃশংস লোকগুলোর মাঝখানে সে আর থাকবে না, যেখানে প্রকৃত শান্তি পাবে সেখানেই যাবে। এবং একই সাথে এটাও ঠিক করে নেয় যে দুজন মারা গেছে, সেই খুনের বদলাও তাকে নিতে হবে। মায়ানুইর এলাকায় যখন মুন্ডো পৌঁছয়, মায়ানুই তাকে জিজ্ঞেস করে ইংরেজরা তার পরিবারের ছেলেকে এইভাবে বিনা কারণে যে খুন করলো তার প্রতিশোধ কিভাবে নেওয়া উচিত। মুন্ডো বলে, যেহেতু এপর্থ নগরটা তোমাদের কাছ থেকেই ভাড়া নিয়েছে ইংরেজরা, তাই তাদের ওপর বদলা নেওয়ার জন্য প্রথমেই উচিত সেই নগরের ভাড়াটা বাড়িয়ে দেওয়া। তোমরা আরও টাকা ডিমান্ড করো। মুন্ডো আর শার্লট সেখানেই থেকে যায়। মুন্ডোর একটা অদ্ভুত অভ্যাস ছিল, সময় পেলে সে চোখের সামনে যে বা যাকে দেখত তারই একটা ছবি এঁকে ফেলত। তাকে খাতা নিয়ে সবসময় আঁকাআঁকি করতে দেখে মায়ানুইর দলের একজনের সন্দেহ, মরা মানুষের ছবি আঁকে। বাইরের লোকেদের মতো মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কোনো শত্রু নয় তো মুন্ডো। স্বাভাবিকভাবেই মুন্ডোকে ডেকে সেই খাতাটা দেখিয়ে প্রশ্ন করা হয়, এসব কি? মুন্ডো যা জানায় তাতে তারা আরও অবাক হয়ে যায়। মুন্ডো নাকি কোনো সন্ন্যাসী নয়, সে নাকি ইংরেজ বাহিনীরই একজন সৈনিক ছিল। মুন্ডো এবং তার দলবল প্রথমে তারা গুলি চালায় নির্দোষ মানুষগুলোর উপরে এবং তারপর ছুরি, চাকু, তলোয়ার যে যেটা পায় লোকজনদের কাটতে থাকে, মারতে থাকে। মুন্ডো হিংস্রতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। তবে খানিকক্ষণ পর যখন আশেপাশে সৈনিক ছাড়া আর কেউ জীবিত ছিল না, তখন ধীরে ধীরে মুন্ডো বুঝতে পারে সে বিশাল বড় ভুল করে ফেলেছে। মিথ্যে সন্দেহের বশে নির্দোষ মানুষগুলোকে মেরে ফেলেছে। মুন্ডো যাদেরকে মেরেছিল তারা কোনো শত্রু ছিল না, তারা ছিল কিছু নিরীহ মহিলা আর কিছু নিষ্পাপ শিশু, যারা কিনা সেই জায়গায় যুদ্ধে ঘর বাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছিল। এই ঘটনা মুন্ডোকে ভেতর থেকে প্রচণ্ড আঘাত করে। মুন্ডো সম্পূর্ণ পাল্টে যায়, সেনাবাহিনী ছেড়ে দেয়, অহিংসার পথ বেছে নেয়। ক্ষতটা দেখে মুন্ডো জিজ্ঞেস করে, এটা কি করে হলো? শার্লট বলে, আমার স্বামীও একজন সৈনিক ছিল, যুদ্ধে মারা যায় এবং এরপর আমার আশ্রয়, টাকা কোনোটাই ছিল না। একবার খিদের তাড়নায় দোকান থেকে চুরি করে খাওয়ার অপরাধে আমাকে গ্রেপ্তার করা হয় এবং আমাকে যখন জাহাজে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মাউরিরা সেই জাহাজে আক্রমণ করে। তারা জাহাজে সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র আমি বেঁচে যাই, কারণ আমি সেই সময় মায়ানুইর ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিলাম আমার ডাক্তারি বিদ্যাকে কাজে লাগিয়ে। এরপর থেকে মায়ানুই আমাকে এপোয়ার্থ শহরে রেখে এসেছিল। এদিকে দেখা যায় কেজলি বেশ কিছু বন্দুক নিয়ে মায়ানুইর কাছে যায় আকাটা রেওয়ার গোষ্ঠীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার আগে টাকা পয়সা এবং খাবার দাবারের বিনিময়ে সেগুলোকে বিক্রি করার জন্য। কিন্তু মুন্ডো তাদেরকে সেই বন্দুক না নেওয়ার জন্য অনুরোধ করে, কারণ তার মনে হয় কেজলি এবং ইংরেজরা একইভাবে বুদ্ধি করে মাওরি আদিবাসী। মায়ানুইর পর কেজলিরা বন্দুক বিক্রি করতে আকাটারোয়ার কাছেই যাচ্ছিল। কারো কারো গলায় আতঙ্কের সুর শোনা যায়, কারণ আকাটারোয়া যেরকম নৃশংস হিংস্র আদিবাসী, যে কোনো মুহূর্তে মুন্ডোর গলা ধর থেকে নামিয়ে দিতে পারে। জাহাজে ওঠার খানিকক্ষণ পর মুন্ডো লক্ষ্য করে রাঙ্গিমাই কোনোভাবেই মুন্ডোকে একা কেজলিদের সঙ্গে ছাড়তে না পেরে সেও লুকিয়ে জাহাজে উঠে পড়েছে। মুন্ডো কোনোভাবেই তাকে বিপদে ফেলতে চায় না, তাই সে রাঙ্গিমাইকে জাহাজেই রেখে যায় আকাটারেওয়ার দরবারে তার সঙ্গে কথা বলতে। মুন্ডো যখন আকাটারেওয়ার এলাকায় গিয়ে পৌঁছায়, দেখা যায় আকাটারেওয়ার লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা এখনও অবধি যাদের মেরেছে তাদের মুন্ডো কেটে ঝুলিয়ে রাখা হয়েছে তার দরবারে। এইসব এড়িয়ে গিয়ে মুন্ডো বুকে সাহস নিয়ে আকাটারোয়াকে জানায় ইংরেজরা বিভিন্ন হিংস্র পদ্ধতি দেখিয়ে, আর ইংরেজদের ভয় দেখিয়ে আমাদের লাভ নেই, কারণ আমরা কম শক্তিশালী নই। আমাদের যার সঙ্গে শত্রুতা আছে আমি তাদেরকে ছাড়ব না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি খুন করব, আমি জমি দখল করব, আমি নরমুন্ডু কেটে ঠিক ওইভাবে ঝুলিয়ে রাখবো যেগুলো তুমি দেখে এসেছো এখানে আসার আগে। আর যদি মায়ানুইর সঙ্গে শান্তি স্থাপন করতে বলো তাহলে সেটা আমি করব, কিন্তু সেটা ওর মুন্ডু কাটার পর। মুন্ডো সেখান থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে যায়, কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরেছে এর কাছে শান্তির প্রস্তাব নিয়ে আসা আর গাধাকে ধর্মের কথা শোনানো একই ব্যাপার। ওদিকে দেখা যায় আকাটারেওয়াকে বন্দুক বিক্রি করার জন্য কেজলি 15টা শূকর এবং 200 ঝুড়ি আলু দাবি করে এবং দেখা যায় কেজলির আনা বন্দুক দিয়ে তাকে এবং তার লোকেদের সেখানেই খুন করে ফেলে আকাটারেওয়া ও তার দলবল। চেঁচামেচির আওয়াজ শুনে মুন্ডো বুঝে যায় কিছু তো একটা হয়েছে। সে তাড়াতাড়ি তার ঘোড়াটাকে নিয়ে পালাতে গেলে সেখানে একজন মাউরি এসে মুন্ডোকে মারার চেষ্টা করে। ঠিক সেই সময় রাঙ্গিমাই জাহাজ থেকে একটা পিস্তল চুরি করে নিয়ে এসে তাকে সেখানে মেরে ফেলে এবং মুন্ডোকে বাঁচিয়ে নেয় এবং তারা কোনো মতে ঘোড়ার পিঠে চেপে সেখান থেকে পালায়।
এরপর দেখা যায় আকাটারেওয়ার লোকেরা গিয়ে কেজলির জাহাজ এবং সেখানে আরও প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র কামান সেগুলো রাখা ছিল সেখানে হামলা করে এবং জাহাজের সবকটা ইংরেজকে মেরে জাহাজটা নিজেদের দখলে নিয়ে নেয় এবং রওনা দেয় সেই দিকে যেদিকে মায়ানউইর দল থাকত, অর্থাৎ সে মায়ানউইর দলকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চায়। ওদিকে মুন্ডো রাঙ্গিমাইকে নিয়ে ফিরে আসে এবং সেখানে কি কি হয়েছে সবকিছু খুলে বলে। মায়ানুই বলে, মরতে হলে মরবো, কিন্তু মরার আগে পর্যন্ত হার মানবো না। মাঝখানে চলে আসে এবং সে আক্রমণ করে দেয়। তবে তারা ভাবতেই পারেনি যে শান্তিপ্রিয় মানুষ মুন্ডো তার সাহায্যে মায়ানুইরা এই রকম লেভেলের যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। তারা আসতেই আকাটারওয়ার বেশ কয়েকজন মানুষকে মেরে ফেলে মায়ানুইর দল। এরপর মুন্ডোর পরামর্শে এক বিশেষ ধরনের গাছের পাতা, যেটা জ্বালালে প্রচুর পরিমাণ ধোঁয়া সৃষ্টি হয়, সেই পাতা জোগাড় করে তারা মাটিতে খুঁড়ে রাখা গর্তগুলোতে ছড়িয়ে দেয়। প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হয় এবং সেই ধোঁয়ায় আকাটারেওয়ার লোকেরা দিশেহারা হয়ে পড়ে। তারা কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না। আর মায়ানুইর লোকেদের যেহেতু এই জায়গাটা হাতের তালুর মতো চেনা, তাই তারা আকাটারেওয়ার প্রচুর মানুষকে মেরে ফেলে। এছাড়াও মুন্ডো যেভাবে তাদের বন্দুক ব্যবহার করতে শিখিয়েছিল, সেভাবে মায়ানুইর দল অনেক তাড়াতাড়ি বন্দুকে গুলি ভরে শত্রুদের শেষ করে ফেলছিল। একসময় দেখা যায় উনুকু আহত হয়ে পড়ে। এদিকে মুন্ডোকে দেখা যায় সে শার্লেটের সাহায্য নিয়ে আড়াল থেকে শত্রুদের একের পর এক গুলি করে শেষ করে ফেলতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলি এসে শার্লেটের বুকে লাগে এবং শার্লেট সেখানেই মারা যায়। মুন্ডোর ভালোবাসার মানুষ শার্লেটকে চোখের সামনে এইভাবে মরতে দেখে মুন্ডোর ভেতরে সেই বহু বছর আগে তেমন কিছুই চাইনি। আমি তো শুধু শান্তি চেয়েছিলাম, সবাই মিলে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু তুমি জানো আমাদের মধ্যে কি নিয়ম আছে? আমাদের মধ্যে নিয়ম হলো, কোনো দলের গোষ্ঠী প্রধান যদি হেরে যায় তাকে তখনই শেষ করে ফেলতে হয়। এবং আদিবাসীদের নিয়ম রক্ষা করতে গিয়ে আকাটারেওয়ার নিজের হাতে তুলে দেওয়া অস্ত্র দিয়েই তাকে শেষ করে। তবে সে উনুকুকে মানে না। উল্টো দুই গোষ্ঠীর মধ্যে শান্তি স্থাপন করার জন্য রাঙ্গিমাইয়ের সঙ্গে উনুকুর বিয়ে দেওয়া হয়। এই ঘটনার 4-5 বছর কেটে গেছে। এখন উনুকু মায়ানুইর দলের প্রধান এবং মুন্ডো তাদের দলেরই একজন। সে আর কখনো ইংরেজদের মাঝে ফিরে যায় না। এমনকি এখন সে মাওরিদের পরামর্শদাতা এবং ইংরেজ সরকারের এপর শহরের মধ্যে তাদের ক্ষমতা বা অধিকার